নমির তীক্ষ্ণ আর কর্কশ কণ্ঠস্বর মৃধানিবাসের বিশাল লিভিং রুমের ঝাড়বাতিগুলোকে এক মুহূর্ত যেন কাঁপিয়ে তুলল। ওর চোখ দুটো দিয়ে যেন আগুনের ফুলকি বেরোচ্ছিল। নমি নিজের পরনের কালো জর্জের শাড়িটার আঁচলটা শক্ত করে মুঠোয় চেপে ধরে শারমির দিকে আরও এক কদম এগিয়ে এলো। ওর বুকটা অনবরত ওঠানামা করছে। কোনোভাবেই, কোনো অবস্থাতেই এই চরম সত্যকে মেনে নিতে পারছে না ও। শারিম! নমি আবার চিৎকার করে উঠল। ওর গলার স্বর এবার সপ্তম স্বরে উঠে গেছে। তুই তুই এই পিচ্চি মেয়েটার আড়ালে দাঁড়িয়ে কি ধরনের রসিকতা করছিস বলবে আমাকে? এই নাবালিকা মেয়েটার পেছনে লুকিয়ে বলছিস ও তোর বউ? তুই কি আমাকে পাগল ভাবিস? ভাবিস আমি এত বড় একটা মিথ্যা নাটক বিশ্বাস করে নেব? শারিম অরির কাঁধের ওপর নিজের থুতনিটা হালকা একটু ঠেকিয়ে ওর কানে লতিতে নিজের তপ্ত নিঃশ্বাস ফেলে অত্যন্ত নিরীহ ভঙ্গিতে বলল, দেখছে বউ, ডাইনিটা আমাকে কিভাবে ধমকাচ্ছে? তুমি থাকতেও আমাকে এইসব বলার সাহস পাই কি করে? তুমি কেউ বলছো না কেন যে তুমি আমার বিবাহিত স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী? অরির চরম অস্বস্তি আর রাগে নিজের দাঁতে দাঁত চাপলো। শারমির চওড়া বুকের শক্ত বাঁধনের পিঠে স্পষ্ট অনুভূত হচ্ছিল ওর শরীর থেকে আসা তীব্র পারফিউম, আর সেই পুরুষালী গায়ের সুবাস অরির মগজে এক ধরনের মাতাল করা অনুভূতি তৈরি করছিল, যা এই মুহূর্তে কোনোভাবেই চাইতে পারছিল না। শরীরটা একটু ঝাঁকিয়ে শারমির হাত থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে ফিসফিসিয়ে বলল, আপনি ছাড়ুন আমাকে। দয়া করে এই সস্তা নাটক বন্ধ করুন। নিজের ব্যক্তিগত ঝামেলা নিজে মেটান, আমাকে মাঝখানে টানবেন না। কিন্তু সারিন যেন আজ থেকে কোনো কথাই শুনবে না। ও অরির কোমরটা নিজের বাম হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে নমির দিকে তাকালো। মুখে সেই কৃত্রিম ভয়ের চাদরটা সরিয়ে দিতে সেখানে এক ধরনের অবজ্ঞা আর শীতলতা ফুটে উঠল। সারিম অত্যন্ত ঠান্ডা গলায় বলল, নমি, নাটক আমি করছি না, করছিস তুই। আমার স্ত্রীর সামনে আমার সাথে এমন অশুভ আচরণ করছিস, লজ্জা করছে না তোর? নমি পাগলের মতো মাথা নাড়তে লাগলো। ওর চোখের কোণে দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু সেই জলের মধ্যেও কোনো অনুশোচনা ছিল না, এক তীব্র অধিকারবোধ আর পাগলামি ছিল। নমি নিজের দুই হাত দিয়ে নিজের চুলগুলো খামচে ধরে বলল, না, এটা হতেই পারে না। তুই অন্য কারো হতে পারিস না শারিম। 4 বছর ধরে আমি তোর জন্য অপেক্ষা করেছি। আমার বাবার তোর সাথে কথা বলিয়েছি। তারপর আমাদের বিয়ের ব্যাপার নিয়ে কথা বলেছে। আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। এই সামান্য কলেজের একটা মেয়ে কিভাবে তোর বউ হয়? ও তো একটা বাচ্চা মেয়ে, ও তোকে কি দেবে? ও কখনো তোকে আমার মতো সুখ দিতে পারবে না। প্লিজ সারিম, ওই মেয়েটাকে ছেড়ে দে তুই। নমের এই উন্মাদনার মতো আচরণ আর সারিমের জন্য এই তীব্র ব্যাকুলতা এক কোণে দাঁড়িয়ে থাকা আলভির বুক তীরের মতো গিয়ে বাঁধল। আলভি নিজের ডান হাতটা শার্টের পকেটের উপর রেখে এক গভীর দীর্ঘনিশ্বাস ছাড়ল। ও সদ্য প্রস্ফুটিত ভালোবাসাটা যেন ফোটার আগেই ঝরে যাওয়ার উপক্রম হলো। আলভি নমির এই চোখের জল, ওই লাল হয়ে যাওয়া মুখ আর অবাধ্য জেদটার দিকে তাকিয়ে মনে মনে বলল, হায় পাগল, কি মারাত্মক ভালোবাসা! এই মেয়ে তো বসের জন্য পুরো দুনিয়া জ্বালিয়ে দিতে পারে, অথচ বস ওরে পাত্তাই দিচ্ছে না। এদিকে আমি ওর জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের কলিজা কয়লা করছি। এই জন্মে কি আমি এই জিদ্দি মেয়ের মনে একটু জায়গা পাবো না? নাকি বসের উচ্ছিষ্ট প্রেম দেখা আমার ভাগ্যে লেখা আছে? আলভির মনটা এক অজানা আশঙ্কায় আর কষ্টে হাহাকার করে উঠল। ও চাইল নমিকে গিয়ে বলতে, ওগো কালো শাড়ি পরা রূপসী, তুমি এই পাষাণ বসের আশা ছেড়ে দাও। ব্যাটার বউ আছে অলরেডি। এই আলভি তোমার জন্য নিজের জান কোরবান দিতেও রাজি আছে। কিন্তু বসের সেই ভয়ঙ্কর রূপের কথা চিন্তা করে আলভি মুখ ফুটে একটা শব্দ উচ্চারণ করতে পারল না। নমি এবার অরির দিকে তর্জনী উঁচিয়ে প্রায় ওর গায়ের ওপর চড়াও হয়ে বলল, এই মেয়ে, তুই কোন সাহসে আমার সারিমের দিকে চোখ তুলে তাকাস? ও তোর কে হয়? টাকার ক্ষমতার লোভে তুই এই বয়সে একজন মন্ত্রীর গলায় ঝুলে পড়েছিস, তাই না? লজ্জা করে না তোর? নমির এই নোংরা আক্রমণ অরির আত্মসম্মানে প্রচণ্ড আঘাত করলো। অরি নিজের মুখটা শক্ত করে নমির দিকে তাকানো আগেই সারিমের পুরো অবয়বটা 1 সেকেন্ডের মধ্যে বদলে গেল। এতক্ষণের এই কৌতূহলময় প্রেমিক পুরুষটা যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল। সারিম অরিকে পেছনের দিকে এক ঝটকায় সরিয়ে দিয়ে এক কদমে নৌরির মুখোমুখি এসে দাঁড়ালো, এবং কেউ কিছু বুঝে ওঠার আগে লিভিং রুমের বাতাসে একটা তীব্র চরের শব্দ প্রতিহত হলো। ঠাস! চরের তীব্রতায় নমি ছিটকে গিয়ে পাশের সোফার উপর আছড়ে পড়ল। ওর ঠোঁটের কোণ বেয়ে এক ফোঁটা রক্ত বেরিয়ে পড়েছে। ড্রয়িং রুমের ভেতরে পরিবেশটা যেন 1 সেকেন্ডের জন্য বরফ হয়ে গেল। এক কোণে দাঁড়িয়ে থাকা জেবা নিজের 2 হাত দিয়ে মুখ চেপে ধরল। ওর চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার দশা।
যেভাবে ভাবেনি কখনো সারিমের মতো একজন শিক্ষামন্ত্রী এভাবে একজন নারীর গায়ে হাত তুলতে পারে। আলভি নিজের চোখ বন্ধ করে ফেলেছে। ওর বুকটা নমির জন্য এই আঘাতে চুরমার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে থাপ্পড়টা নমিকে নয়, বরং সদ্য ওর প্রেমে আশিক হয়ে যাওয়া আলভিকে মারা হয়েছে। সারিম নিজের শার্টের স্লিপটা বাম হাত দিয়ে একটু ওপরে গুটিয়ে নমের দিকে তাকালো। ওর চোখ দুটো জ্বলন্ত আগ্নেয়গিরির মতো লাল। অত্যন্ত শান্ত কিন্তু বরফ শীতল গলায় শারমি বলল, মুখ সামলে কথা বলবি নমি। এতদিন তুই আমার সাথে যা করেছিস আমি সহ্য করেছি, কিন্তু আমার স্ত্রীর চরিত্র নিয়ে যদি আর একটা নোংরা শব্দ তোর মুখ থেকে বের হয়, তবে আমি ভুলে যাব তুই একজন নারী। ভুলে যাব কখনো তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি। মাইন্ড ইট। নমি নিজের গালে হাত দিয়ে অবিশ্বাস্য দৃষ্টিতে সারিমের দিকে তাকিয়ে রইল। ও কাঁপতে কাঁপতে বলল, তুই তুই আমাকে মারলি সারিম? একটা সামান্য মেয়ের জন্য তুই আমার গায়ে হাত তুললি? ও সামান্য নয়, ও মৃধা আবরার সারিমের একমাত্র বৈধ স্ত্রী। ও এই বাড়ির মালকিন। সারিম অত্যন্ত দর্পিত গলায় বলল। এরপর এই লিভিং রুমের বাইরের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাকলো, গার্ডস। সারিমের গলার আওয়াজে শোনামাত্রই 4জন সশস্ত্র সিকিউরিটি গার্ড দ্রুত ঘরের ভেতরে সোজা হয়ে দাঁড়ালো। তাদের সবার মুখে চরম পেশাদারিত্বের ছাপ। সারিম তাদের দিকে না তাকিয়ে নমিকে নির্দেশ করে বলল, এই মহিলাকে এক মুহূর্তে মৃধা নিবাসের সীমানার বাইরে ছুলে ফেলে দাও। আর আজ থেকে যেন ওকে এই বাড়ির আশেপাশে কখনো দেখা না যায়। যদি ও কোনো ঝামেলা করার চেষ্টা করে তবে সোজা থানায় নিয়ে কেস ফাইল করো। মুভ। সারিম, এটা তুই করতে পারিস না। সারিম, লিসেন টু মি। নমি পাগলের মতো চিৎকার করতে লাগলো, কিন্তু গার্ডরা ওর কোনো কথাই শুনলো না। তারা অত্যন্ত শক্ত হাতে নমিকে দুপাশ থেকে ধরে লিভিং রুম থেকে টেনে হিঁচড়ে বাইরের দিকে নিয়ে যেতে থাকলো। নমির চিৎকারের আওয়াজে আস্তে আস্তে দূর থেকে দূরে মিলিয়ে গেল। পুরো লিভিং রুমে এখন এক থমথমে নীরবতা। সারিম একটা গভীর শ্বাস নিয়ে নিজের শার্টের কলারটা একটু ঠিক করলো। ওর মুখের সেই খুনি ভাবটা এখন পুরোপুরি কাটেনি। ও সোজা সোফার কোণে দাঁড়িয়ে জেবার দিকে তাকালো। জেবা তখনও অবাক হয়ে সব দেখছিল। জেবা, রুমে যাও। পরীক্ষা দিয়ে এসে নিশ্চয়ই ক্লান্ত তুমি। ফ্রেশ হয়ে বিশ্রাম নাও। জেবা জাদুমন্ত্রের মতো দ্রুত মাথা নাড়ল। ওর আর এক মুহূর্ত সারিমের সামনে দাঁড়িয়ে থাকার সাহস পেল না। সোজা সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। সারিম আবার আলভির দিকে তাকিয়ে এলো। আলভির মুখটা তখন শুকিয়ে চুন হয়ে আছে। সারিমাকে বলল, আলভি, তুমি এখন বাসায় চলে যাও। আজ আর এখানে তোমার কোনো কাজ নেই। কোনো দরকার পড়লে আমি তোমাকে ফোন করে ডেকে নেব। গাড়িটা গ্যারেজে পার্ক করে দিয়ে যাও। জি জি স্যার, আমি আসছি। আলভি অত্যন্ত বিনয় গলা বলল। এরপর দ্রুত পা বাড়ালো। তবে যার আগে ও শেষবারের মতো লিভিং রুমের দরজার দিকে তাকালো, যেখানে নমির পারফিউমের সুবাস এখনও বাতাসে ভাসছিল। আলভির সদ্য ভাঙা মনটা নিয়ে ও এক প্রকার নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। সবাই চলে যেতে লিভিং রুমটা আবার সেই চিরচেনা নীরবতায় ডুবে গেল। অরি এতক্ষণ পাথরের মূর্তি মতো দাঁড়িয়ে সব দেখছিল। ওর ভেতরে রাগ, ক্ষোভ আবার আগ্নেয়গিরির মতো ফেটে পড়লোর উপক্রম হলো। ও আর এক সেকেন্ডও এই লোকটার সামনে থাকবে না বলে সিদ্ধান্ত নিল। অরি নিজের ফাইলটা শক্ত করে বুকে চেপে ধরে সিঁড়ির দিকে যাওয়ার জন্য যেইমাত্র পা বাড়ালো, ঠিক তখনই আকস্মিক সারিম চিতার মতো চটপটে ভঙ্গিতে এগিয়ে এসে এক ঝটকায় অরির ডান হাতটা ধরে নিজের দিকে টানলো। অরি কিছু বোঝে ওঠার আগেই সারিম নিজের এই শক্তিশালী সুঠাম বাম বাহুটা দিয়ে অরির কোমর জড়িয়ে ধরে ওকে নিজের চওড়া বুকের সাথে শক্ত করে আঁচড়ে ফেললো। অরির হাতের ফাইলটি ছিটকে গিয়ে মার্বেল মেঝের ওপর পড়ল। কি কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। অরি চিৎকার করে ওঠার চেষ্টা করলো, কিন্তু সারিম ওকে কোনো সুযোগই দিল না। ও নিজের ডান হাতের ব্যান্ডেজের তোয়াক্কা না করেই অরির দুই কাঁধ শক্ত করে চেপে ধরল এবং এক সেকেন্ডের মধ্যে নিজের ঠোঁট দুটো অরির নরম কাঁপতে থাকা ঠোঁটের উপর চেপে ধরল। অরির পুরো শরীরটা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ওর চোখের মনি দুটো বিস্ময়ে আর তীব্র ধাক্কায় স্থির হয়ে গেল। সারিম গভীর এক ভালোবাসা টানে অরিকে জোর করে চুম্বন করতে শুরু করলো। ওর ঠোঁটের সেই পুরুষালী আর মাদক ভরা স্পর্শ অরির সমস্ত ইন্দ্রিয়কে অবশ করে দিতে চাইল। অরি নিজে দুই হাত দিয়ে সারিমের চওড়া বুকে ধাক্কা মারতে থাকলো। নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করতে লাগলো। ও নিজের মুখটা ডানে বামে সরানোর আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু সারিমের সেই ইস্পাত কঠিন হাতের গ্রিপ থেকেও নিজেকে নড়ার সুযোগ পাচ্ছিল না। অরির মুখ থেকে এক অদ্ভুত অস্পষ্ট আওয়াজ শুনতে পাচ্ছিল, যা সারিমের মুখের ভেতরে মিলিয়ে যাচ্ছে। সারিমকে অরি থামতে বলা সত্ত্বেও সে থামল না। উল্টো অরির কোমরটা আরো পেঁচিয়ে
উঁচিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়েছে। সারিম অরির ঠোঁটের প্রতিটি কোণ, প্রতিটি অংশ নিজের করে নিতে চাইল, যেন জমে থাকা সমস্ত তৃষ্ণা আজ এক নিমেষেই মিটিয়ে ফেলবে। অরির এই ছটফটানি, এই প্রতিরোধ সারিমের ভেতরের পুরুষত্বকে আরও বেশি উস্কে দিচ্ছিল। ও প্রায় 4 মিনিট ধরে অত্যন্ত গভীর, তীব্র আর অনবরতভাবে অরিকে চুম্বন করতে থাকলো। লিভিং রুমের ভেতরের বাতাস যেন এক তীব্র শ্বাস প্রশ্বাসের শব্দে ভারী হয়ে উঠল। অবশেষে 4 মিনিট পর সারিম তখন অরির ঠোঁট থেকে নিজের ঠোঁটটা সরিয়ে নিল। তখন দুজনের শ্বাস প্রশ্বাস মারাত্মকভাবে দ্রুত চলছিল। অরিকে ছেড়ে দিতেই 2 কদম পিছিয়ে গেল। ওর আকাশি রঙের ইউনিফর্মের কলারটা কিছুটা কুঁচকে গেছে, ঠোঁট দুটো টকটকে লাল হয়ে গেছে। অরির ফর্সা গাল দুটো লজ্জায়, অস্থিরতায় আর চরম রাগে যেন রক্তিম জবা ফুলের রূপ ধারণ করেছে। ওর চোখ দিয়ে অবাধ্য অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। অরি নিজের ডান হাতের উল্টো পিঠ দিয়ে নিজের ঠোঁটটা সজোরে মুছে ফেললো, যেন এই সারিমের সেই স্পর্শ, সেই চিহ্নটুকু মুছে ফেলতে চায়। তীব্র রাগে কাঁপতে কাঁপতে অরি নিজের চোখের পানি সামলে সারিমের দিকে তাকালো। ওর গলার স্বর রাগে আর অপমানে কাঁপছিল। অরি রাগ সামলাতে না পেরে অত্যন্ত কড়া গলায় সারিমের কথা শুনিয়ে দিয়ে দিয়ে শুরু করলো। আপনার কি লজ্জা করে না মিস্টার মৃধা? আপনি নিজেকে দেশের শিক্ষামন্ত্রী ভাবেন? আপনার এই আচরণ কোনো ভদ্রপুরুষের লক্ষণ হতে পারে? আপনি কি জানেন আপনি এইমাত্র কী ধরনের জঘন্য আর অস্বাস্থ্যকর কাজ করেছেন? মানুষের লালা বা থুতুর মাধ্যমে কী পরিমাণ ব্যাকটেরিয়ার জীবাণু ছড়ায় সে সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? সারিম নিজের ঠোঁটের কোণে সেই চতুর্থ হাসিটা ধরে রেখে অরেসে রেগে গিয়ে বিজ্ঞানসম্মত ভাষণ দেওয়া দেখছিল। ও নিজের বাম হাতটা পকেটে পুরে অত্যন্ত অলস ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। অরিন নিজের চোখ দুটো মুছে আবারও কড়া গলায় বলল, একজনের মুখে থুতু আর লালা যখন অন্য কারোর মুখে যায়, তখন তার মুখের ব্যাকটেরিয়া থেকে গুরুতর ড্যামাটোলজিস্ট ইনফেকশন বা ছত্রাক হতে পারে। কার্ডিয়া আলবিকাস নামক ছত্রাকের আক্রমণ হতে পারে আপনার এই নোংরা স্পর্শের কারণে। তাছাড়া মুখের ভেতরের স্টেটোস্কোপাস ব্যাকটেরিয়া লালার মাধ্যমে ছড়ালে মাড়ির রোগ থেকে শুরু করে আলসার পর্যন্ত হতে পারে। আপনি নিজের এই নোংরা জীবাণু আমার শরীরে প্রবেশ করিয়েছেন। আই জাস্ট হেট ইট মিস্টার মৃধা। অরের এই এক ঝটকায় মেঝের উপর পড়ে থাকা নিজের ফাইলটা নিচু হয়ে তুলে নিল। তারপর সালিমকে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই সম্পূর্ণ পাশ কাটিয়ে অত্যন্ত দৃঢ়বায় সিঁড়ির দিকে এগিয়ে গেল। একবারের জন্য পিছন ফিরে তাকালো না সালিমের দিকে। অরি চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল সালিম। নিজে মনে বিড়বিড় করে হেসে বলল, মৃধা আবরা সালিম, রাজনীতিক আর মন্ত্রণালয়ের জটিল সব কাজ তুই 1 মিনিটে সামলে নিস, অথচ নিজের 18 বছরের এই চাশমিশ পিচ্ছি বউটাকে বানাতে তোকে দেখছি এবার জাতাকলে পিষ্ট হতে হবে। তো কে নিজের বুককে ফিরিয়ে আনতে সত্যি প্রচণ্ড খাটনি করতে হবে বেটা। কিন্তু মনে রাখিস তুইও আরিশান মৃধার ছেলে। চন্দ্রিমার এই অভিমান ভাঙিয়ে ওকে নিজের এই ভালোবাসা জালে সম্পূর্ণ বন্দি না করা পর্যন্ত তুই থামছিস না। করিডোর পেরিয়ে অরি নিচের রুমে এসে ঢুকলো। তখন ওরা পুরো শরীর কাঁপছিল। ঘরের দরজাটা বন্ধ করে লক করার শব্দ হতেই খাটে বসে থাকা জেবা এক লাফে উঠে দাঁড়ালো। জেবা চোখ দুটো আকস্মিক বিস্ময়ে চরকগার হয়ে গেছে। কলেজ গেটের সামনে সারিমের ওই কাণ্ড, তারপর লিভিং রুমে এসে নমিন নামের ওই মেয়েটার সঙ্গে ঘটে যাওয়া তুলকালাম, সব কিছু জেবার মগজটাকে পুরোপুরি অবশ করে দিয়েছে। জেবা অরির দিকে এগিয়ে এসে ওর দুটো হাত শক্ত করে চেপে ধরলো। অরির ঠোঁট দুটো তখন অস্বাভাবিক চেয়ে একটু বেশি লাল, গাল দুটো রাগে আর লজ্জায় থমথমে হয়ে আছে। জেবা নিজেকে ধরে রাখতে পারলো না। ও প্রায় চিৎকার করার মতো নিচু স্বরে বলল, অরি, তুই আর 1 সেকেন্ডও কোনো কথা লুকাবি না। খোদার কসম, আমার মাথা এখন পুরাই নষ্ট হয়ে যাচ্ছে। তুই আমাকে এখনই বল, এসব কি হচ্ছে? সালিম ভাইয়া তোকে কোলে তুলে নিয়ে আসার সামনে বলল তুই নাকি ওনার বিবাহিত স্ত্রী, আর ওই মেয়েটার সামনেও তোকে নিজের অর্ধাঙ্গিনী দাবি করলো। কি সম্পর্ক তোদের মধ্যে? 5 বছর আগের বিয়ের কথা কোত্থেকে এলো? তুই কি আমার সত্যি বান্ধবী নাকি অন্য কেউ? ওরে একটা গভীর নিঃশ্বাস ফেললো। এই বুকের ভেতর জমে থাকা দীর্ঘ 5 বছরের এই দমবন্ধকর সত্য আর চেপে রাখার কোনো উপায় নেই। যে বর সবচেয়ে কাছের বান্ধবী, ওর সুখ দুঃখের একমাত্র ভাগিদার, ওর এই টেবিলের ওপর ফাইলটা রেখে কাঁটাটা কোণে গিয়ে বসলো। ওর চোখ দুটো সামনে ভিজে উঠলো। ও যেবার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে অত্যন্ত নরম আর ধীর গলায় বলতে শুরু করলো, জেবা শান্ত হ। আমি তোকে কিছু ইচ্ছে করে লুকাইনি। পরিস্থিতিটাই এমন ছিল যে এই সত্যটা আমার নিজের কাছেই একটা দুঃস্বপ্নের মতো লাগতো। আজকে যখন সব কিছু সবার সামনে চলে এসেছে, তাহলে শোন আমার পেছনের গল্প।
জেবা অরির মুখোমুখি কার্পেটের উপর হাঁটু গেড়ে বসলো। এক দৃষ্টিতে অরির মুখের দিকে তাকিয়ে রইল। অরি বলতে লাগলো, আমার মা আমার জন্মের পরই মারা যায়। এরপর যখন বয়স 6 তখন বাবা দেশের একটা গুরুত্বপূর্ণ মিশনে গিয়ে শত্রুপক্ষের গুলিতে মারা যায়। আমার বাবা একজন আর্মির মেজর ছিলেন। সেই দুর্ঘটনায় বাবার মারা যাওয়ার পর আমি পুরোপুরি এতিম হয়ে যাই। আমার আশ্রয় হয়েছিল আমার একমাত্র চাচা চাচির সংসারে। কিন্তু ওই বাড়িটা আমার জন্য আশ্রয় ছিল না, ওটা ছিল একটা জীবন্ত জাহান্নাম। অরির গলা স্বর কিছুটা বুঝে এলো। পুরোনো দিনের সেই কষ্টের স্মৃতিগুলো মনে পড়তেই শরীরটা শিউরে উঠলো। ও একটু পানি খেয়ে নিজেকে সামনে নিয়ে আবার বলতে শুরু করলো, আমার চাচি আমাকে সহ্য করতে পারতেন না। সকাল থেকে রাত অবধি ঘরের সমস্ত কাজ করতেন, সামনে ভুলের জন্য মারধর করতেন। এমনকি দিন শেষে আমাকে ঠিকমতো খেতে দেওয়া হতো না। আমি তখন ক্ষুধার্ত অবস্থায় ঘরের কোণে বসে কাঁদতাম। চাচা যদিও মাঝে মাঝে আমাকে খুচরো কিছু টাকা দিত, পড়াশোনায় সাহায্য করতো, তবু সেটা চাচির অগোচরে। তখন আমার কান্না শোনার মতো কেউ ছিল না। যে নিজের মুখে হাত দিয়ে রাখলো। ওর অরির অতীত সম্পর্কে শুনে খুব কষ্ট হচ্ছে। না জানি এই ফুলের মতো মেয়েটা জীবনের এত কষ্ট সহ্য করে কিভাবে বড় হয়েছে। অরি আবার বলতে শুরু করলো, ঠিক সেই মুহূর্তে আমার বয়স তখন 13 ছিল। বাবা আমাদের গ্রামের কোনো একটা অনুষ্ঠান থেকে ফিরছিলেন। রাস্তার মধ্যে হঠাৎ ওনার চোখ পড়ে আমার ওপর। উনি এক দেখাতেই পছন্দ করে ফেলেন নিজের ছেলের জন্য। পরবর্তীতে বাবার সঙ্গে হয়তো চাচা আর চাচির কোনো একটা ডিল হয়েছিল। ওনারা কয়েকদিন পরেই আমার সঙ্গে বেশ ভালো আচরণ করতেন। আমি অবাক হলাম ওনাদের এই আচরণে। একদিন সকালে ঘুম ভাঙলে হঠাৎ জানতে পারলাম আজ আমার বিয়ে। আমি তখনও বিয়ে নামে কি ভালো না খারাপ কিছুই জানতাম না। সেজন্য কিছু না ভেবে চাচা আর চাচির কথা শুনে বিয়েতে রাজি হয়ে যায়। এরপর লোকটার সঙ্গে আমার বিয়ে হয়ে যায়। জিবা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তার মানে সারিম ভাইয়ের সাথে তোর বিয়েটা আরশিয়ান আঙ্কেল নিজেই দিয়েছিল? হ্যাঁ। সারিম মৃধা তখন তরুণ, তবে সবে 27 বছর, নিজের কেরিয়ার গড়ছিল। বাবার করার নির্দেশের সামনে সেদিন দ্বিমত করার সাহস পায়নি উনি। কিন্তু এই বিয়েটা মনে প্রাণে একদমই মেনে নিতে পারেননি তিনি। একটা 13 বছরের বাচ্চার সাথে বিয়ে হওয়াটা নিজের জীবনের সবচেয়ে বড় অপমান আর ব্ল্যাক স্পট মনে করছিলেন। বিয়ে হওয়ার ঠিক 5 মিনিটের মাথায় উনি আমাকে সেখানে রেখেই চলে আসে। উনি চলে আসি, চাচি আমাকে ওই দিন খুব মেরেছিল। তখন বাবা আমাকে এসে নরক থেকে বাঁচিয়ে এই মৃধা নিবাসে নিয়ে আসে, আমাকে নিজের মেয়ে বানিয়ে। সেই থেকে উনি রেগে গত 5 বছরে একবারও মৃধা নিবাসে পা রাখেননি, এমনকি বাবার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। যে বা মন্ত্রমুগ্ধের মতো সব শুনছিল। অরি মৃদু হেসে চোখ দুটো মুছল। ঢাকায় আসার পর গত 5টা বছর বাবা আমাকে একজন মায়ের সম্পূর্ণ দায়িত্ব পালন করে বড় করেছে। ওনার জন্যই আজ আমি পড়াশোনা করতে পারছি, নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখতে পারছি। উনি বাইরে যতই কঠোর হোক না কেন, ওনার ভেতরে মনটা আল্লাহর দেওয়া এক ফেরেশতার মতো। উনি আমাকে কখনো বুঝতে দেননি যে আমি ওনার নিজের রক্তের নই। অরির মুখ থেকে দীর্ঘ অতীত শোনার পর জিবার চোখের কোণে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। জিবা আরশের মৃধার প্রতি এক অদ্ভুত, গভীর এবং অতুল শ্রদ্ধা অনুভব করলো। ওনার সেই গম্ভীর চেহারা, সেই বাঘের মতো চাহনি, যার পেছনে লুকিয়ে আছে এক বড়, দয়ালু আর সুরক্ষাকারী পিতা। যেবার হৃদয়ের কোনো এক অলিন্দে আরশের মৃধাকে নিয়ে এক অদ্ভুত নতুন ধরনের অনুভূতি জন্ম নিল। ওনার প্রতি ভালো লাগা এবং সম্মান যেন এক ধাক্কায় বহু বা হাজার গুণ বেড়ে গেল। ও মনে মনে ভাবল, এই পৃথিবীতে এমন মানুষ কি সত্যি হয়, যিনি নিজের ছেলের ক্ষোভের মুখে দাঁড়িয়ে একটা এতিম মেয়েকে নিজের মেয়ের মর্যাদা দিয়ে আগলে রাখে। তবে যেবা একটু মুখ ফুলিয়ে অরির দিকে তাকিয়ে বলল, সবই তো বুঝলাম রে অরি, কিন্তু তুই আমার এত ভালো বান্ধবী, দিনরাত আমরা একসাথে থাকি, তুই এত বড় বড় বিষয়টা আমার কাছে কেন এতদিন গোপন করলি? আমি তোর উপরে সত্যি খুব রাগ করেছি। অরি যেবার 2 হাত মুঠো করে ধরে মিষ্টি এসে বলল, আই এম রিয়েলি সরি বাদামণি। তুই নিজেই ভেবে দেখ, যে বিয়েটা শুধু কাগজ কলমে, যে স্বামী আমাকে ফেলে 5 বছর আগে চলে গেছে এবং যাকে আমি কোনোদিন নিজের স্বামী বলে ভাবতে পারিনি, সেটা আমি তোকে কিভাবে বলতাম? আমার কাছে তো আরশের মৃধা আমার একমাত্র পরিচয়, উনি আমার বাবা। আমি নিজেই তো এসব ব্যাপারে ভুলে গিয়েছিলাম রে। যে অরির মিষ্টি কথাই গলে গেল। ও অরিকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা ঠিক আছে, তোকে মাফ করে দিলাম, কিন্তু এখন আমার আসল প্রশ্ন হলো, সারিম ভাই 5 বছর ধরে তোকে অবজ্ঞা করলো, সে হঠাৎ করে এত বছর পর এইভাবে তোর কাছে ফিরে এলো কেন? আর আজ কলেজের সামনে যা করলো, ওনার লিভিং রুমের ওই আচরণ, ওসবের মানে কি? ওনার এত বছরের পর হঠাৎ তোর ওপরে এত উতলানো প্রেম জাগলো কেমন করে? আর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের টেবিল লাইটের দিকে গেল।
ওর মনের ভেতর তখন সারিমের সেই গভীর মাদক ভরা স্পর্শ আর জোরপূর্বক চুম্বনের তীব্র অনুভূতিটা বারবার হানা দিচ্ছিল, যা জীবাকে বলতে পারছিল না। অরিন নিজের ঠোঁটটা আরও একবার চেপে ধরে বলল, সত্যি বলতে আমি নিজেও ওনার এই আচরণে সঠিক উৎস বা কারণ বুঝতে পারছি না। যে বরের কথা শুনে একটু চিন্তা করলো, তারপর মুচকি হেসে বলল, তবে আমার কি মনে হচ্ছে জানিস? আমার মনে হচ্ছে সারিম ভাই তোর প্রেমে পড়েছে। তুই দেখতে মারাত্মক সুন্দর রে অরি। তোর এই স্নিগ্ধ চেহারা দেখে ওনার মতো ড্যাশিং পুরুষ যদি প্রেমে উষ্টা খেয়ে নাই পড়ে, তবে ওনাকে তো রোবর বলতে হয়। এবং সারিম ভাই যেভাবে তোকে আগলে রেখেছে, আমার তো মনে হয় খেলা এবার সত্যি জমে উঠেছে। দূর, তুই সব ফালতু কথা বন্ধ কর, চল ফ্রেশ হয়ে নি। অরি জিবাকে ধমক দিয়ে বাথরুমে চলে গেল। রাত ঠিক 9:45। বিধানিবেশের সদর গেটের বাইরে আবার সাইলেন্সের শব্দ শোনা যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরশের মৃধার অফিসের গাড়িটি এসে থামলো। ওনার সাথে ওনার পার্সোনাল বডিগার্ড আর সিকিউরিটি ফোর্সের গাড়িগুলো ছিল। আরশের মৃধা গাড়ি থেকে নামলেন। ওনার সেই চিরচেনা ধবধবে সাদা কটন শার্টের ওপর একটা কালো কোট জড়ানো ছিল। ওনার চওড়া কাঁধ আর নিখুঁত ছাটা দাড়ির রূপালী আভা রাতের আলোতে এক অদ্ভুত গাম্ভীর্য ফুটে তুলেছে। মুখের অবয়বটা বরাবরের মতো পাথরের চেয়েও বেশি শক্ত ছিল, কিন্তু নিজের বাড়ির ভেতরে পা রাখতেই ওনার চোখের মণিতে এক ধরনের শান্ত প্রীতিত্বের কোমলতা ফুটে ওঠে। উনি ড্রয়িং রুমে ঢুকতেই শাহিদ মিনারে ওনার কোটটা এগিয়ে গিয়ে সাবধানে রাখলো। আরশের মৃধা সোফায় বসার আগেই সোজা সিঁড়ির দিকে তাকালো। উনি জানতেন ওনার আসা শব্দ পেয়ে ওনার অরি নিশ্চয়ই নিচে নেমে আসবে। ঠিক তাই হলো। অরি আর জেবা দুজনে দোতলা থেকে নেমে এলো। আরশের মৃধাকে দেখা মাত্রই জেবার বুকের ভেতরটা কেমন যেন এক অদ্ভুত ছন্দে ধকধক করে কেঁপে উঠল। সোফার কোণে দাঁড়িয়ে থাকা ওনার বিশাল সুঠাম অবয়বটি পলকহীন দৃষ্টিতে তাকিয়ে দেখল সে। ও নিজের চঞ্চল মনটা এবার ওনার গাম্ভীর্যের সামনে কেমন যেন একদম শান্ত আর নত হয়ে গেল। অরি দ্রুত এগিয়ে এসে আরশমিতার হাত থেকে ওনার চশমা কেসটা নিল এবং খুব নরম গলায় বলল, বাবা তুমি এসেছো? তোমার শরীর ঠিক আছে তো? কাল রাতে তো তোমার একদম ঘুমই হয়নি। আরশের মিধার শক্ত মুখের রেখাগুলো এক মুহূর্তে গলে গেল। উনি অরির মাথায় নিজের বড় হাতটা রেখে অত্যন্ত স্নেহ করা কণ্ঠে বলল, আমি ঠিক আছি আদ্রিজা, দেশের কাজ তো করতেই হবে। কিন্তু তুমি কেমন আছো? নিজের পরীক্ষা কেমন হলো? কোনো সমস্যা হয়নি তো? পরীক্ষা খুব ভালো হয়েছে বাবা, তোমার দোয়ার সব প্রশ্নের উত্তর ঠিকমতোই দিয়ে এসেছি। অরি মৃদু হেসে বলল, তবে এই দুপুরে ওই সারিমের কাণ্ডের কথা বা কলেজের সামনে কেলেঙ্কারি কথা পুরোপুরি চেপে গেল সে। ও চায় না বাবা এই সময়ে কোনো বাড়তি চিন্তা করুক। আরশের মৃধা জেবার দিকে তাকালেন। ওনার সেই তীক্ষ্ণ দৃষ্টি জেবার উপর পড়তেই জেবা চট করে নিজের মাথা নিচু করে ফেলল। ওর ফর্সা গাল দুটো এক হালকা লালচে আভায় ফুটে উঠল। আরশের মৃধা গম্ভীর অথচ শান্ত গলায় বলল, জেবা তোমার পরীক্ষা কেমন হয়েছে? আদ্রিজা তোমাকে ঠিকমতো দেখে রেখেছিল তো? জেবা আমদা আমদা করে কোনো মতো নিজের গলার স্বর ঠিক করে বলল, জি জি আঙ্কেল, পরীক্ষা খুব ভালো হয়েছে। অরি আমাকে অনেক সাহায্য করেছে। আরশের মৃধা আর কিছু বলে না জেবাকে, শুধু অরির দিকে তাকিয়ে গম্ভীর আওয়াজে বলল, তোমরা দুইজনে এখন উপরে যাও, আমি একটু সারিমের ঘরে যাচ্ছি, ওর সাথে আমার কিছু জরুরি কথা আছে। আচ্ছা বাবা। জেবাকে নিয়ে আবার ওপর চলে গেল অরি। যাওয়ার সময় জেবা একবার আর চোখে আরশের মৃধার ওই চওড়া পিঠটার দিকে তাকিয়ে মনে মনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ওনার সে অসাধারণ ব্যক্তিত্ব জেবার মনকে এক অদ্ভুত মোহে আচ্ছন্ন করে ফেলেছে। আরশের মৃধা দৃঢ় পায়ে দোতলার শয়নকক্ষের দিকে এগিয়ে গেলেন। সেখানে সারিমের রুম। অরি আর জেবা 3 তলায় থাকে। আরশের মৃধা দরজায় নক না করে এক ঝটকায় দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন। ভেতরে সারিম তখন বিছানায় হেলান দিয়ে বসে ওর মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়েছিল। ওর বাবার এন্ট্রি হতে ওর মোবাইলটা পাশে রেখে নিজের মুখ এসে চতুর ভাবটা কিছুটা স্বাভাবিক করলো। আরশের মৃধা ঘরের মাঝখানে এসে দাঁড়ালো। ওনার দীর্ঘ অবয়বটা বেডের সামনে এসে দাঁড়াতেই পুরো ঘরের বাতাস যেন 1 সেকেন্ডে ভারী হয়ে গেল। উনি ছেলে সেই ব্যান্ডেজ করার ডান হাতটার দিকে তাকালেন, তারপর সোজা সারিমের চোখের মনির দিকে নিজের গভীর চোখ দুটো রাখলেন। উনি কোনো ভূমিকা না করে অত্যন্ত বজ্র কঠিন ও গম্ভীর কণ্ঠে বলল, সারিম, আমি এইমাত্র রাজশাহী পুলিশ কমিশনার আর আমাদের বিশেষ গোয়েন্দা বিভাগের চূড়ান্ত রিপোর্ট হাতে পেয়েছি। সারিম মনে মনে একটু সহ্য হলো, তবে বাইরে ওর মুখের চামড়া বিন্দুমাত্র নড়ল না। ও শান্ত গলায় বলল, রিপোর্ট কি? এই মুহূর্তে আমার শেষ কথা কান খুলে শুনে রাখো। রাজশাহী শহর তোমার জন্য আর নিরাপদ নয়। আমি তোমাকে আমার চোখের আড়াল হতে দেব না। তুমি আর কোনোদিনও রাজশাহী ফিরে যেতে পারবে না। দেশের শিক্ষামন্ত্রী হিসাবে তোমার সমস্ত কাজকর্ম এখন এখান থেকে ঢাকা থেকে পরিচালিত হবে। তোমাকে মৃধানিবাসী থাকতে হবে, এটা আমার শেষ নির্দেশ। সানিম বাবার কথা শুনে মনে মনে এক বিজয়ের হাসি দিল। ও তো এটাই চেয়েছিল, ওই মৃধানিবাসের
স্বেচ্ছায় বন্দি থাকা, ওই চন্দ্রিমার একদম কাছাকাছি থাকা। সালিম বাইরে ওর মুখের অভিব্যক্তিটা একদম পাথরের মতো শক্ত করে একরাশ অবকার জেদ নিয়ে বলল, ঠিক আছে বাবা, তোমার ক্ষমতার জোরের সামনে তো আমার আর কোনোদিনই নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল না, আজও নেই। আমি মৃদা নিবাসী থাকবো, তোমার এই খাঁচাতেই বন্দি হয়ে থাকবো। আরশের মৃধার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। উনি ওনার সাদা সাদে হাতাটা আরেকবার ঠিক করতে করতে অত্যন্ত দ্রুত ও গম্ভীর পায়ে রুম থেকে বেরিয়ে গেল। উনি চলে যেতেই সালিম নিজের বাঁ হাত দিয়ে বালিশের নিচ থেকে মোবাইলটা বের করে আবার অত্যন্ত আনন্দের সাথে মুচকি হাসতে লাগলো। ও জানলার বাইরের অন্ধকার আকাশের দিকে তাকে ফিসফিসে বলল, খেলা তো মাত্র শুরু হলো চন্দ্রিমা, এবার এই মৃধানিবাসের প্রতিটি কোণায় আমাদের ইশকের ফানিয়ার জ্বলবে। সময়ের নিজের নিয়মেই বয়ে চলেছে। ক্যালেন্ডারের পাতা থেকে দেখতে দেখতে পুরো একটা মাস কেটে গেল, তবে মৃধানিবাসের ভেতরের আবহাওয়া খুব একটা রদবদল হলো না। ওপর থেকে দেখলে মনে হয় সবকিছু ঠিকঠাকই রয়েছে, আগের মতো শান্ত পরিপাটি নিয়মতান্ত্রিক। কিন্তু সেই শান্ত পুকুরের নিচে একটা ওলটপালট করা স্রোত বইছে, তা কেবল বাড়ির বাসিন্দারাই টের পাচ্ছে। অরিয়ার যেবার এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে মাত্র 3 দিন আগে। পরীক্ষার শেষ ঘন্টা বাজার পর যেবার যখন খাতা জমা দিয়ে হল থেকে বের হয়েছিল, তখন আনন্দ দেখে কেউ, কিন্তু সে আনন্দের স্থায়ী বেশিক্ষণ হলো না। গতকাল সকালের যেবার বাবা সোলেমান শেখ সরশরীরে মৃধানিবাসে এসে হাজির হলেন আর মেয়েকে বাড়ি নিয়ে গিয়েছেন। সোলেমান শেখ মানুষটা অত্যন্ত সাধারণ আর অমায়িক। আরশের মৃধার প্রতি ওনার কৃতজ্ঞতা শেষ নেই, কিন্তু যেবার অরিকে ছেড়ে যেতে একদমই মন চাচ্ছিল না তার। গাড়ি ছাড়ার এক মুহূর্ত অরিকে জড়িয়ে ধরে এমনভাবে কাঁদছিল যেন ওকে কোনো নির্বাসনে পাঠানো হচ্ছে, অথচ ওদের বাড়ির দূরত্ব কেবল মিনিট 20 মতো। অরি যেবার চলে যাওয়ায় বেশ একা পড়ে গেল, তবে নিজেকে ভেঙে পড়তে দিল না। সামনে মেডিকেলে ভর্তির পরীক্ষা, যদিও অ্যাডমিশন টেস্ট আসতে এখনও কয়েক মাস বাকি, তবু অরি কোনো ধরনের গাফেলতি করতে রাজি নয়। ও খুব ভালো করেই জানে সরকারি মেডিকেলে একটা সিট পাওয়া ঠিক কতটা কঠিন। তাই যেবার চলে যাওয়ার পর থেকে ও নিজেকে পড়ার ঘরের 4 দেওয়ালের মধ্যে বন্দি করে ফেলল। দিনরাত মোটা মোটা অ্যানাটমি, ফিজিওলজি আর কেমিস্ট্রির বইয়ের পাতায় চোখ ডুবিয়ে রেখেছে। সময়টা বিন্দুমাত্র অপচয় করতে চায় না সে, নিজের পুরো ফোকাসটা পড়াশোনায় ঢেলে দিয়েছে। এদিকে আরশের মৃধা ওনার রাষ্ট্রীয় কাজে প্রচণ্ড ব্যস্ত। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিভিন্ন কূটনৈতিক বৈঠক আর মন্ত্রিসরের ফাইল সহ করতে করতে ওনার দিনরাত এক হয়ে যাচ্ছে। সালিম এখন পুরোপুরি সুস্থ, যার হাতে সেই ব্যান্ডেজটা অনেক আগেই খুলে ফেলা হয়েছে। দেশে তরুণ শিক্ষামন্ত্রী হিসাবে ও এখন পুরোদমে কাজে মন দিয়েছে। শিক্ষা ব্যবস্থা আধুনিকরণ, নতুন কারিকুলাম তৈরি, এসব নিয়ে ওকে প্রতিনিয়ত বিভিন্ন মিটিং আর সেমিনারে ব্যস্ত থাকতে হচ্ছে। ধরতে গেলে মৃধানিবাসে সবাই যে যার কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে রয়েছে, কিন্তু এই চরম ব্যস্ততার মাঝেও একজনের রুটিন কোনোভাবে বদলায়নি। সেটা হলো মৃধা আবরার শারীম। ও যত কাছের মধ্যে থাকুক না কেন, সুযোগ পেলেই অরিকে জ্বালানো, ওর পেছনে লাগা, ওকে পটানোর জন্য নিত্য নতুন ট্রিক খাটানো বাদ দেয়নি। কখনো লাইব্রেরিতে পড়তে বসা অরির সামনে গিয়ে অলস ভঙ্গিতে দাঁড়িয়ে বাঁকা হাসা, কখনো কফি খাওয়ার বাহানায় ওর রিডিং গ্লাসের ওপর আঙুল চালানো। এসব শারীমের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। অরি অবশ্য সে সময় চরম বিরক্ত হয়ে বই খাতা বগলে নিয়ে ওখান থেকে হিলহিলিয়ে চলে যায়, কিন্তু সালিম তাতে দমে যাওয়ার পাত্র নয়। ও বুঝতে পেরেছে এই চাশমিশ তার কাটা চন্ডিমার মন গলানো অতটাও সাধারণ কোনো কাজ নেই। ওর জন্য বিশেষ কোনো চাল চালতে হবে। দুপুরের কড়া রথ তখন মাথার উপর খাকা করছে। ঢাকা শহরের গিঞ্জি এলাকা পেরোতেই গাড়িটা এসে থামলো শহরতলির এক নির্জন পরিত্যক্ত পুরোনো এলাকায়, একতলা বাড়ির সামনে। চারপাশটা ঘন জঙ্গল আর পাতা গুল্ম ছেয়ে রয়েছে। বড় বড় বট আর পাকুড় গাছের ডালপালা পাড়াটি ছাদকে এমনভাবে ঢেকে রেখেছে, দুপুরের আলো সেখানে ঠিকমতো প্রবেশ করতে পারছে না। একটা স্যাঁতস্যাঁতে ভুতুড়ে আর রহস্যময় গন্ধ বাইরে বাতাসে ভাসছিল। ওই কুচকুচে কালো প্রোডো গাড়িটি ড্রাইভিং সিট থেকে নামলো আলভি, তার পেছনের সিট থেকে নামলো শারীম। এই জঙ্গলে পরিবেশ দেখে শারীম নিজের নাকটা কুচকে ফেললো। ও আলভির দিকে তাকিয়ে অত্যন্ত বিরক্ত এবং কর্কশ করে বলল, আলভি, তুমি আমাকে এই ভর দুপুরে কোন জাহান্নামে নিয়ে এসেছো? হ্যাঁ, এটা একটা সভ্য মানুষের থাকার জায়গা? চারিদিকে জঙ্গল আর মশার উপদ্রব দেখে মনে হচ্ছে এখানে কোনো জ্যান্ত ভূত বাস করে। তোমার এই বুদ্ধি যদি আজ কাজে না লাগে, তবে তোমাকে আমি এই জঙ্গলেই চুবিয়ে রেখে যাব, মনে থাকবে যেন। আলভি নিজের কপালের জমা ঘামটা শার্টের হাতায় মুছে 2 হাত জোড়া করে তোতলামি করতে করতে বলল, বস বস, শান্ত হন।
আপনি তো আধুনিক বিজ্ঞানের ছাত্র, তাই এসব আধ্যাত্মিক লাইনের মর্ম বুঝবেন না। এই জঙ্গল বাড়ির ভেতরে যিনি থাকেন, উনি কোনো সাধারণ মানুষ নন। উনি হলেন বাংলার বিখ্যাত কামরুল কামাখ্যার লিজেন্ডারি কবিরাজ বাবা চিংফিক্স। ওনার কাছে এমন এমন তুকতাক আর জাদুমন্ত্র আছে, যা দিয়ে নাকি জ্যান্ত বাক্যেও বিড়াল বানিয়ে দেওয়া যায়। ম্যাম, যে আপনার এই হ্যান্ডসাম চেহারা আর মন্ত্রিত্ব দেখেও আপনার প্রেমে পড়ছে না, এর একমাত্র চিকিৎসা এই কবিরাজ বাবার কাছেই রয়েছে। উনি এমন একটা ভুতুড়ে ফু দেবেন যে ম্যাম নিজে এসে আপনার পায়ে লুটিয়ে পড়বে। বিশ্বাস রাখুন বস, এই আলভি আপনার কোনো খারাপ চাইতেই পারে না। সারিমা একটা গভীর দীর্ঘনিশ্বাস ফেলে চোখে সানগ্লাসটা ঠিক করলো। প্রেমের জ্বরে ও এখন এতটা অন্ধ যে বুদ্ধি শুদ্ধি সব কিছু যেন লোপ পেয়েছে। মনে মনে ভাবলো, বিজ্ঞান আর মনোমস্তিষ্ক যখন চন্দ্রিমার মন গলানো যাচ্ছে না, তখন এই কবিরাজের ইচিং বিচিং পদ্ধতিটাই শেষ চেষ্টা হিসেবে দেখা যাক। ও আলভিকে ইশারা দিয়ে বলল, চলো ভেতরে যাই, দেখি তোমার বাবার বয়স ক্ষমতা কত। দুজনে ধীর পায়ে জরাজীর্ণ বারান্দা পেরিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকতেই অন্ধকারটা আরও তীব্র। দেওয়ালের একটা কোণে ধূপদানি থেকে নীল রঙের ধোঁয়া বেরোচ্ছে, যার গন্ধে মাথা ঝিমঝিম করে ওঠে। ঘরের ঠিক মাঝখানে একটা হরিণের চামড়ার ওপর খালি গায়ে বসে আছে ইয়া বড় গোপদারিওয়ালা একটা লোক। ওনার গায়ের রং কুচকুচে কালো, কপালে লাল সিঁদুরের মস্ত বড় তিলক, আর গলায় হাড়গোড়ের মালা। চোখ দুটি জবা ফুলের মতো লাল হয়ে আছে। উনি হলেন বিখ্যাত কবিরাজ চিংফিক্স। সারিম লোকটাকে দেখা মাত্রই নাক সিটকালো। আলভির কানের কাছে ফিসফিসে বলল, এই ব্যাটাকে তো দেখেই মনে হচ্ছে 3 মাস ধরে গোসল করে না। ওর নিজের শরীরের চামড়া তো ব্যাকটেরিয়া ঘিচঘিচ করছে। এই মানুষ আবার প্রেমের ঠিক করে দেবে কি করে? আলভি সারাবিকে কুলুম দিয়ে গোতা মেরে বলল, চুপ করে বসেন বস। উনি একজন মনস্তাত্ত্বিক বস, কথা বুঝে ফেললে কিন্তু অভিশাপ দিয়ে দেবে, তখন আমাদের পাথর বানিয়ে দেবে। ঠিক তখনই কবিরাজ চিংফিক্স ওনার সে ভারী আর কর্কশ গলায় চোখ বন্ধ রেখে বলে উঠল, কে আসে? কার মনের ভেতর ইশকের আগুন দাও দাও করে জ্বলছে? কার চন্দ্রিমা তাকে ছেড়ে পুরোই পালাই পালাই করছে? সালিম লোকটার মুখে চন্দ্রিমা শব্দটা শোনা মাত্রই মনে মনে বেশ চমকে গেল। ভাবলো, এই বেটা অন্তর্যামী নাকি? ওর মনের কথা জানলো কেমন করে? ও নিজের মন্ত্রিত্বের ভাব গাম্ভীর্য ভুলে এক কদম এগিয়ে গিয়ে বলল, কবিরাজ চিংফিক্স, আমি আসলে একটা মস্ত বড় সমস্যায় পড়েছি। আমার একটা স্ত্রী আছে, মানে আমার বিবাহিত বউ। কিন্তু সমস্যা হলো, ও আমাকে বিন্দুমাত্র ভালোবাসে না। আমি ওর সামনে গেলেই ও রেগে আগুন হয়ে যায়, বিজ্ঞানসম্মত গালিগালাজ করে। আমি চাই ও যেন আমার প্রেমে হাবুডুবু খায়, দিনরাত শুধু আমার নাম জপ করে। এর কোনো সমাধান কি আছে আপনার কাছে? কবিরাজ চিংফিক্স ওনার লাল লাল চোখ দুটো মেলে সারিমের দিকে তাকালেন। ওনার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে উঠল। উনি ওনার সামনে একটা তামার পাত্র থেকে কিছু শুকনো পাতা আর শিকড় নিয়ে একটা মাটির প্রদীপের আগুনে ছুঁড়ে ফেলল। সাথে সাথে একটা নীল রঙের আগুনের ফুলকি দপ করে জ্বলে ওঠে। এরপর কবিরাজ মশাই ওনার হাতের একটা কাচের বোতল, যার ভেতরে সাধারণ পরিষ্কার করা পানি ছিল, ও সেটা ওনার মুখের সামনে নিলেন। উনি চোখ দুটো বন্ধ করে অদ্ভুত অদ্ভুত সব অঙ্গভঙ্গি করতে লাগলেন এবং মুখে বিড়বিড় করতে করতে বললেন, ইচিং মিচিং চিচিং চা, মনের মানুষ হোক ল্যাংচা, ওম হিম ক্রিম ফাট, চন্দ্রিমার মন হোক সববার খাটাস, চিংফিক্সের এই পবিত্র জল প্রেমের সাগরে আনবের হল। উনি একটা না প্রায় 5 মিনিট ধরে এই ধরনের হরেক রকম ভংচং আর অদ্ভুত সব মন্ত্র পড়ে বোতলের ভেতরের পানিতে ফু দিলেন। ফু দেওয়ার শেষ হয়েই উনি বোতলের মুখটা খুব সাবধানে কর্ক করে আটকে দিলেন। সারিমের দিকে বাড়িয়ে দিলেন। ওনার গলার স্বর এবার বেশ গম্ভীর শোনালো, শোনো হে যুবক, এই নাও কামরুদ কামাখ্যার মহিষর্যে ইশকের জল। এই বোতলের পানি সাধারণ কোনো পানি নয়। তোমার এই অবাধ্য বউকে এখন থেকে দৈনিক নিয়ম করে 1 গ্লাস করে পানি খাওয়াবে। এরকম একটা না 10টা বোতল যদি পানি তার পেটে পড়ে যায়, তবে তার মগজের সমস্ত কোষ তোমার প্রেমে অবশ হয়ে যাবে। ও তখন নিজের জ্ঞান হারিয়ে স্রেফ তোমার এই রূপের সাগরে ঘায়েল হয়ে যাবে। এই চিংফিক্সের কথা আজ পর্যন্ত বিফলে যায়নি। কবিরাজ এই ভংচং মন্ত্র আর ওনার আত্মবিশ্বাস দেখে শালিমের খুশি আর কোনো সীমাই রইল না। ও নিজের মনের ভেতরে অলরেডি দেখতে পাচ্ছিল যে অরি ওর কোলে মাথা রেখে মিষ্টি করে হাসছে আর বলছে, আমি তোমাকে খুব ভালোবাসি শারিম। শারিম আনন্দের চোখের বোতলটা নিজের কাছে নিল। এই যে পৃথিবীর সবচেয়ে দামি গুপ্তধন হাতে ধরে রয়েছে সে। সারিম খুশি হয়ে জিজ্ঞাসা করলো, কবিরাজ চিংফিক্স, আপনার এই মহিষের মূল্য কত? বলুন, আমি যে কোনো মূল্য দিতে প্রস্তুত।
কবিরাজ চিংফেক্স ওনার গোপে হাত বুলিয়ে অত্যন্ত লোভী চোখে সারিমের চোখের দিকে তাকিয়ে তার শার্টের হাতা ঘড়ির দিকে তাকিয়ে বললেন, এই 1 বোতলের পানির হদিস মেলা ভার যে যুবক, এর জন্য তোমাকে দিতে হবে 1.5 লক্ষ টাকা। 10 বোতলের হিসাব পড়ে হবে, আগের 1 বোতলের মূল্যের পরিশোধ করো। 1.5 লাখ টাকা? একটা সাধারণ 1 লিটার বোতলের পানির জন্য 1.5 লাখ টাকা চাওয়া মাত্রই পাশে দাঁড়িয়ে থাকা আলভির চোখ দুটো আক্ষরিক অর্থে কোটর থেকে বেরিয়ে আসা দশা হলো। ও নিজের মুখটা হা করে বসের দিকে চাইলে দেখলো ওনার মাথা দেওয়ার জন্য কিছু বলবে, কিন্তু সারিম তখন প্রেমের ঘোরে পুরোপুরি পাগল। বউর প্রেমে পড়বে এই কথাটা শোনার পর ওনার আর 1.5 লাখ টাকা কেন, 1.5 কোটি টাকাও তুচ্ছ মনে হচ্ছিল। ও 1 সেকেন্ডও চিন্তা না করে ওনার পকেট থেকে পার্সোনাল চেক বই বার করে একটা কলম বের করলো। ও অত্যন্ত দ্রুততার সাথে চেকে 2 লাখ টাকার অঙ্কটা লিখলো এবং নিজের স্বাক্ষর বসিয়ে দিল। সালিম চেকটা কবিরাজের দিকে বাড়িয়ে দিয়ে অত্যন্ত তৃপ্তির গলায় বলল, আপনার এই পবিত্র পানির উসিলায় যদি আমার চন্দ্রিমা আমার পক্ষে ফিরে আসে, তবে 1.5 লাখ কেন, আমি আপনাকে পুরো লাখ টাকা দেব। 2 লাখ টাকা দিলাম, বাকি 50,000 টাকা নিজের ভালোর জন্য কিছু কিনে নেবেন। বাকি আগামীকাল আলভিকে দিয়ে বাকি 9টা বোতল আনিয়ে নেব। কবিরাজ চিংফেক্স চেকে 2 লাখ টাকার অঙ্কটা দেখা মাত্রই ওনার সেই সাধু সাজার ভেগ 1 সেকেন্ডে উদয় হয়ে গেল। ওনার চোখে দুটো লোভী শিয়ালের মতো চকচক করে উঠল। উনি দ্রুত চেকটা নিজের বুকের সাথে চেপে ধরে সারিমকে আশীর্বাদ করতে লাগলো, যাও যুবক, তোমার মঙ্গল হোক, তোমার ইশকের সফল হোক। সারিম পানির বোতলটা অত্যন্ত যত্ন করে নিজের বুকের সাথে আগলে ধরে ঘর থেকে বের হয়ে গেল। ওর পেছনে পেছনে আলভিও তীব্র ধাক্কা খাওয়া মানুষের মতো অবশ পায়ে হেঁটে যাচ্ছিল। গাড়ির কাছে এসে আলভিয়া নিজেকে ধরে রাখতে পারল না। ও নিজের কপালে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে মস্ত বড় দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ও সারিমের দিকে তাকিয়ে অত্যন্ত অবিশ্বাসী আর আফসোসের গলায় বিড়বিড় করে বলল, এতক্ষণ পড়ছিলাম ইস্কিতে ফানিয়ার, লিখেছেন মেহজাবিন নাদিয়া, পর্ব 8। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।